এত ফর্মাল আমার কাছে মেইন ব্যাপার ছিল হচ্ছে ইউনিভার্সিটি স্কলারশিপ। আমরা কি আইবিএর টাকা পয়সা নিয়ে কথা বলবো, কত টাকা পাই? এই এমবিএর এস এগুলা লিখতে বা এক্সপিরিয়েন্স শেয়ার করতে অনেক হেল্প হয়েছে। যে কিনা অ্যাপ্লিকেশন ফি মাফ করবে না, ওই স্কলারশিপ দিবে কিভাবে? অ্যাপ্লিকেশন ফি সার্কামভেন্ট করার বেশ কয়েকটা ওয়ে আছে। এখন অনেক মানুষের কোশ্চেন পাই যে জিআরই কি দেয়া লাগবেই? হ্যাঁ, মানে কোশ্চেনটা হচ্ছে তোমার কি স্কলারশিপ লাগবেই? সব কথা শেষ কথা হচ্ছে প্রচন্ড কষ্ট হয়েছে, একদম পিওর সেন্সে কামলা খাটা। বিজনেস আমি এমনি এমনি পড়ি না। অনেকেরই তো আসার ইচ্ছা থাকে, Right. বাট ওরা খুব আনঅ্যাওয়্যার। সো এখানে এসে অনেক কিছু জানতে পারে। সো আমাদের আইডিয়াটা হলো, যেহেতু এখানে মানে আল্লাহ দিলে ভালো একটা নেটওয়ার্ক আছে, এই নেটওয়ার্কের যে মানুষগুলো আছে তাদের অনেক ভালো ভালো অ্যাডভাইস আছে, লার্নিংস আছে, অ্যান্ড চ্যালেঞ্জেস আছে যেগুলো ওরা শেয়ার করতে পারে। সো বেসিক্যালি ভিডিওগুলোর মাধ্যমে তাদেরকে জাস্ট একটু অ্যাওয়্যার করা, বিকজ এটাতে খুব একটা এফার্ট যাবে না, হ্যাঁ। কিন্তু সবার অনেক লাভ হবে। সে শুনবে, গালি দিবে। লার্নিং আইসা তারপরে যাওয়ার এমনি হবে। হ্যাঁ এই হ্যাঁ শিক্ষা হ্যাঁ, হবে। এটাই মানে মোর ইনফর্ম ডিসিশন হবে আর আচ্ছা, কি। রাইট। ঠিক আছে। আর বিদেশিদের থেকে ওরা জানলে একরকম পার্সপেক্টিভ পায়, আর বাংলাদেশিদের থেকে জানলে আরেকটু রিয়েল পার্সপেক্টিভ পাবে। অবজেক্টিভ হলো কিপিং ইট অ্যাজ রিয়েল অ্যাজ পসিবল। আচ্ছা, ঠিক আছে। অ্যান্ড আমরা বাংলায় কথা বলবো, ওকে? ঠিক আছে। যেটা কমফোর্টেবল, যেটা যেটা আসে। আচ্ছা। আমি যখন চিন্তা করতেছিলাম যে কিভাবে স্টার্ট করা যায়, সো তোর সাথে পরিচয় হুম। অ্যারাউন্ড মোর দেন 10 ইয়ার্স হয়ে গেছে, হুম। তাই না? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। অ্যান্ড মানে যখন দেখা হয়েছে লাস্ট উইক, আই ওয়াজ রিফ্লেক্টিং যে যদি 10 ইয়ার্স আগে কেউ আমারে বলতো যে তোর সাথে আবার দেখা হবে 2025-এ সিয়াটেলের মতো একটা শহরে, হ্যাঁ। ঠিক আছে, আমি তার জীবনেও বিশ্বাস করতাম না। হ্যাঁ। ঠিক আছে, বাট হিয়ার উই আর। আমি সিয়াটলের নামও জানতাম না। আমি আমিও- আমেরিকা চিনতাম, হ্যাঁ, কিন্তু আমি সিয়াটলের নাম জানতাম না। আমি সিয়াটেলের নাম জানতাম, কিন্তু আমার যদি বলতো এটা কোথায়, আমি ডেফিনেটলি বলতাম এটা ক্যালিফোর্নিয়া। ঠিক আছে? কারণ ওয়াশিংটন আমি একটাই চিনতাম, যেটা ওয়াশিংটন ডিসি। বাট জাস্ট টু কিক থিংস অফ, আমার মনে হয় যেটা আমি জানতে চাই সেটা হইলো যে যখন ফার্স্ট ইউএসএ তে ল্যান্ড করছিস, হাউ ওয়াজ দ্যাট ফিলিং? মানে আসার পরে, অ্যান্ড মানে ন্যাশভিলের ব্যাপারে ফার্স্ট ইমপ্রেশনটা কেমন ছিল? প্রথম এসে যেটা বুঝলাম, বাংলাদেশি ক্রেডিট কার্ড এখানে কাজ করে না। আচ্ছা। ন্যাশভিলে নামছি অনেক রাত্রেবেলা, হুম হুম। 9:30 10টার দিকে। আচ্ছা। তারপর লাগেজ কালেক্ট করলাম, আশপাশে তেমন একটা কিছু দেখা যাচ্ছে না। হুম এয়ারপোর্ট থেকে বাইর হইলাম, হুম। তারপর গাড়ির জায়গায় গেলাম, উবার লিফটে। তারপরে খেয়াল করলাম উবার কাজ করতেছে না, আচ্ছা। কারণ বাংলাদেশের যেই এমএনসি ব্যাংকের ক্রেডিট কার্ড আমরা নিয়ে আসছি, হ্যাঁ, আসার আগে সিগনেচার কার্ডটা নেওয়া হয়েছিল, হ্যাঁ হ্যাঁ, ওটাও কাজ করতেছে না এখানে উবারে। এটা কিন্তু অনেক ইন্টারেস্টিং, কারণ আই এম শিওর তুই যেরকম জব করতি বাংলাদেশে, ডেফিনেটলি সব রকম ব্যাংকই তোকে বেস্ট কার্ড দিতে চাইতো, কিন্তু ওইটা থাকা সত্ত্বেও এটা কি এন্ডোর্সমেন্টের ইস্যু ছিল না? না। কেন ইন্টারন্যাশনাল মানে এমএনসি একটা ব্যাংকের ক্রেডিট কার্ড এখানে ইউজ মানে আমি জানি না, use এটা করা যাবে এন্ডোর্সমেন্টের ইস্যু না, এটা বেসিক্যালি উবারের সাথে ওদের সামহাও ইয়ার ইস্যু, যে বাংলাদেশ ব্যাংক মনে হয় ওই যে রেগুলেশনের কারণে বা সামহাও বাইরে ফরেন ট্রানজ্যাকশন এমনি ক্যাপ করে দিছে, তো অ্যাপের এটা কাজ করতেছিল না ওই সময়। এবং শুধু এটা আমার না, ওই সময় যারা আসছে সবার জন্য এটা। তো আমি আর বুশরা বাইরে দাঁড়ায় থাকলাম, এবার কি করবো, যাও কই? আচ্ছা। হ্যাঁ, প্লাস নিজেদের যে বাসা ভাড়া নিয়েছিলাম ওটা যাওয়া এখন পসিবল না, কারণ এই জিনিসটা আমার ধারণা ছিল না যে আমেরিকায় আসলে মানে বাসায় কারেন্টের কানেকশন থাকবে না। আচ্ছা। ইলেকট্রিসিটি কানেকশন যে নিজের গিয়ে পেপার দেখায় নিজের কানেকশন নিজের নিতে হবে, এইটা আসলে আমার আইডিয়া ছিল না। যখন এর আগে যখন গেছি, ধর ফিনল্যান্ডে গেছিলাম, সব কিছু রেডি ছিল, বাসায় গিয়ে ঢুকছি, বাসার রাইট। চলতেছে, এই জায়গায় না। তো বাসায় যাওয়া যাবে না। এটা কি কোনো একটা- সামথিং যেটা তোরা লিজের মধ্যে ছিল কিন্তু মিস করছস, নাকি দিস ওয়াজ এটা সামথিং lease যেটা এর মধ্যে কখনো ছিল। কমিউনিকেটই করা হয়নি? এটা কখনো কমিউনিকেটই করা হয় নাই। আচ্ছা। এটা লিজের মধ্যেই ছিল না, তবে এইখানকার মানুষজন বলছিল, তবে আমি কাউরে ম্যানেজ করতে পারি নাই যে কিনা আর কি আমার জন্য গিয়ে ওটা করতে পারবে। অবশ্য করতে পারতো না আই গেস, বিকজ আমার নিজের পেপার ওয়ার্ক তো লাগবে। আচ্ছা। I-20 এগুলো সব দেখায়, যে আমার লিগাল প্রেজেন্স প্রুভ করার জন্য যে পেপার ওয়ার্ক, ওগুলো দেখায় দেন নেওয়া লাগতো। তো যেটা করলাম সেটা হচ্ছে, প্রথমে আমি আর বুশরা আসলাম,
আইসা নাইমা এখন গাড়ি খুঁজতেছি, তারপরে এখন ক্যাশ টাকা আছে, ট্যাক্সিতে যাব, কিন্তু বুশরা আর কি ট্যাক্সি দেখে একটু ভয় পাচ্ছিল অনেক রাত্রেবেলা, আর ট্যাক্সিওয়ালার একটু টানাটানি করতেছিল যে আমার কাছে আসো, আমারটা নিয়ে যাই, হ্যাঁ এরকম এই দেশেও যে এটা হবে হ্যাঁ হ্যাঁ তুমি এটা আসলে ভাবছিলে? ভাবি নাই, হ্যাঁ রাত বাজে তখন অলমোস্ট 11টার মতন। তো তারপর যেটা হলো, টেক্সাসে হাবিবুর আঙ্কেল আছে বুশরাদের জন্য, উনি যেটা করলো, উনি আমাদের একটা উবার ডেকে দিল, আচ্ছা উনি টেক্সাস থেকে আমাদের জন্য ন্যাশভিল থেকে উবার ডেকে দিল, আর ন্যাশভিলে একটা হোটেল ভাড়া করে দিল। আচ্ছা তো তারপরে গিয়ে হোটেলে উঠলাম, হুম অনেক টায়ার্ড। তারপর আমার মনে আছে যে আমরা নুডলস নিয়ে আসছিলাম, ওটা ওভেনে গরম করে খাইছিলাম, মানে বেসিক্যালি প্যাকেটের নুডলস। হ্যাঁ হ্যাঁ তারপর ঘুমাই গেলাম, সকাল মানে বাসায় জানানা টানার পর ঘুমাই গেলাম, সকালবেলা উঠে মানে প্রপার দেখতে পেলাম ন্যাশভিল আচ্ছা প্রথমবার মতন, অনেক সুন্দর। মানে এই যে এরকম হোটেলের বারান্দা দিয়ে দেখা যাচ্ছে, আচ্ছা। মানে জানলা দিয়ে দেখা যাচ্ছে পুরো সামনে বিশাল সবুজ মাঠের মতন, অনেক সুন্দর মতন মেনটেন করা। তারপর ব্রেকফাস্ট করলাম, আবার আঙ্কেলের কল দিলাম, আঙ্কেল আরেকটা ওভার ডেকে দিল, এবার বাসায় গেলাম। হাউ ডিড ইউ এন্ড আপ চুজিং ন্যাশভিল, মানে ন্যাশভিলে কেন, এন্ড ন্যাশভিল চুজ করার কারণে কি কি কালচারাল অ্যাডজাস্টমেন্টস অথবা শকস ফেস করতে হয়েছে যখন ফার্স্ট ফিউ উইকস এখানে আসলো? অ্যাকচুয়ালি আমার কাছে ন্যাশভিল নিউ ইয়র্কের কোনো ডিফারেন্স ছিল না, আমার কাছে আচ্ছা। মেইন ব্যাপার ছিল হচ্ছে ইউনিভার্সিটির স্কলারশিপ। যেহেতু ভ্যান্ডারবিল্ট 100% দিচ্ছে, আরেকটা 100% দিতেছিল অ্যারিজোনা স্টেট, দুইটার মধ্যে ভ্যান্ডারবিল্টের ওই টাইমে র্যাঙ্কিং ভালো ছিল। আচ্ছা আমি সিটি নিয়ে আসলে ওইভাবে তেমন একটা চিন্তা করি নাই, মানে সিটি কখনোই কনসিডারেশনে ছিল না? কিছুটা কনসিডারেশনে ছিল, বাট ওইটা হচ্ছে যে অ্যারিজোনা যেই জায়গায়, ওই জায়গাটা মরুভূমির মতন দেখে আচ্ছা। তো আমার আর কি একটু লাগতেছিল, সেই তুলনায় ন্যাশভিল মনে হয়েছে একটু সুন্দর হইতে না, পারে। দ্য রিজন আই অ্যাস্ক দিস ইজ বিকজ অনেকেই সিটি অথবা স্টেটটাও কনসিডার করে। দেয়ার আর ফিউ রিজনস বিহাইন্ড দ্যাট। একটা হতে পারে যে অ্যাফোর্ডেবিলিটি কীরকম, আমি জাস্ট স্কলারশিপ দেখবো না, আমি পাশাপাশি দেখবো আমার কত টাকা খরচ হচ্ছে ওই সিটিতে রাইট থাকতে। রাইট আবার অনেকজনে দেখে আমি কি ওয়েদারের সাথে অ্যাডাপ্ট করতে পারবো নাকি না, রাইট। এগুলোও কনসিডারেশনে থাকে। সো ওইগুলা কি কখনো চিন্তা করা হয়েছে ইউনিভার্সিটি সিলেকশনের সময়? চিন্তা করা হয় নাই, বাট চিন্তা করা উচিত ছিল। আলহামদুলিল্লাহ যে লাকি ছিলাম, জি। ন্যাশভিলের ওয়েদার খুবই ভালো বাংলাদেশের মতন। Similar to বাংলাদেশ। হ্যাঁ, কিন্তু মানে এটাই ভাগ্য বলে, ওয়েদার নিয়ে আসলে হ্যাঁ সত্যি বলতে আমি চিন্তা করিনি আগে। ইভেন সিটির এক্সপেন্স কেমন হইতে পারে ওইটা নিয়েও চিন্তা করিনি। আমি আগে চিন্তা করছি যে সবচেয়ে বড় এক্সপেন্সিভ পোর্শনটা হবে টিউশন ফি, ওইটা আগে রাইট ই হোক। রাইট। সো অনেকেই হয়তো এটা জানে না, তবে হ্যাঁ সাউথের হ্যাঁ। ইউনিভার্সিটিগুলো, আমি যেহেতু নিজেও নর্থ ক্যারোলাইনায় গ্র্যাড স্কুল করছি, সাউথের ইউনিভার্সিটিগুলোর মধ্যে যদি তুমি আসো তাইলে ওয়েদারটা ভেরি সিমিলার টু বাংলাদেশ। রাইট অ্যাডজাস্টমেন্টের কোনো প্রবলেম হয় না। হিউমিডিটি হয়তো একটু 19-20 হতে পারে, সিটিগুলোর উপর ডিপেন্ড করে, বাট ইন জেনারেল ওই ব্রুটাল উইন্টার যেটা বলে, যেরকম শিকাগো, নিউ ইয়র্ক অথবা আরো অনেক জায়গা আছে, ওইটার মতো কিছু হয় না। সাউথ এক্সেপ্ট ফর টেক্সাস। আচ্ছা টেক্সাসে একদম আমি শুনছি ড্যাশবোর্ড গুলো যায় গরমে হ্যাঁ প্রচুরই, আর ব্রুটাল উইন্টার ন্যাশভিলে যে নাই তা না, মাঝখানে 6-7 দিন গেছে একদম পুরো স্নোতে কাভার্ড, আচ্ছা আমার গাড়ি স্কিড করছে, ওটা অনেক ইন্টারেস্টিং ছিল। আচ্ছা ওটার গল্প আমরা শুনবো হ্যাঁ, না পরে। তো কিন্তু আদারওয়াইজ হ্যাঁ, তবে আবার মানে পিছনের কথা চিন্তা করলে হয়তো যদি নিউ ইয়র্ক বা এরকম কোনো মেট্রোপলিটন আরও বেশি সিটিতে আসতাম, মেবি রিক্রুটমেন্ট এগুলো আরও ইজিয়ার হইতো। সাউথের স্কুলে এই জিনিসটা একটা বড় চ্যালেঞ্জ, ন্যাশভিলে যেমন ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য রিক্রুটমেন্ট খুবই ডিফিকাল্ট, এবং মেজরিটি ইন্টারন্যাশনাল স্টুডেন্ট পরে দেখা যায় যে এখন সিয়াটল চলে আসছি আমি, আচ্ছা নিউ ইয়র্কে চলে গেছে অনেক মানুষ এরকম। মানে এমন হইতে পারতো যে মেজর সিটিগুলোতে গেলে রিক্রুটমেন্ট করে ওখানেই থেকে যাওয়া Right, যাইতো, right. মুভ করা লাগতো না। রাইট বাট এই সাউথের সিটিগুলোতে থাকলে আবার গ্র্যাড স্কুল শেষ হলে ছাড়ার মতো একটা পরিস্থিতি Right, চলে আসে। right. বাট এগুলো নিয়ে আমরা আবার কথা বলবো, এটা একটা ডিফারেন্ট সেগমেন্ট যেখানে আমরা তোর গ্র্যাড স্কুলের জার্নি এন্ড দেন রিক্রুটমেন্ট জার্নি নিয়ে কথা বলবো। যেহেতু অলরেডি ভ্যান্ডারবিল্ট অ্যারিজোনার কথা উঠছেই, আমরা একটু লেটস গো ব্যাক আ লিটল বিট। আচ্ছা লাইক যখন একটা হায়ার এডুকেশন পারসু করার চিন্তা করছস ফার্স্ট, ঠিক আছে, when was this and USA কেন চুজ করা হলো? আচ্ছা একটু হোল্ড করে আনসার করিস না। টু বি অনেস্ট, ফার্স্ট টাইম আমি
হায়ার স্টাডিজের কথা চিন্তা করছি একবার হচ্ছে অনেক ছোটবেলায় লাইক হাই স্কুলে থাকতে মধ্যে অনেকটা ভুলে গেছিলাম ইভেন আইবিএতে ভর্তি হওয়ার পরে কাইন্ড অফ ভাবছি আর দরকার নাই আচ্ছা হ্যাঁ ফাইনাল ইয়ারে তারপর আমার মনে হয়েছে যে না আসলে দরকার আছে কারণ বেশ কিছু জিনিস যেগুলো পড়তেছিলাম আমরা আইবিএতে আমার কাছে মনে হয়েছে জিনিসটা বেশ পুরান মানে যা দেখতেছি বা এরকম কারণ মনে আছে তোর মানে যে ফ্যাকাল্টিরাও যে ইউটিউবে বা অন্য কোথাও কোর্স টোর্স বা লেকচার দেখতে বলতো ওইটার সাথে লাইব্রেরির বইয়ের যে রকমের ডিফারেন্স বোঝা গেছে যে এই জিনিস আপডেটেড না একদমই এইটা কুইক সাইড নোট ফর দোজ হু ডোন্ট নো আমি আর সবুজ দুজনই আইবিএর সেম ব্যাচের যদিও নট এক্সপেক্টিং যে আমাদের লিসেনার্স অর ভিউয়ার্স আইবিএর সার্কেল থেকে খুব বাইরের হবে কিন্তু তাও এটা একটা সাইড নোট যে আমরা দুজনকে আইবিএর টাইম থেকে চিনি সরি টু ইন্টারাপ্ট এত বড় আচ্ছা জিনিসটা হচ্ছে কি আইবিএতে ওইটার পরে প্রথম আমি পরে বুঝলাম যে প্রপারলি বাইরে পড়তে যেতে চাই যখন ওই ফিনল্যান্ডের অপরচুনিটিটা আসে আমি ফিনল্যান্ডটা মেইনলি নিছিলাম যে আরেকটা কালচার দেখা যাবে আরেকটা দেশ দেখা যাবে ইরাসমাসের স্কলারশিপ তো আমি ফিনল্যান্ডের তাহলে একটু ফিনল্যান্ডের অপরচুনিটির ব্যাপারে একটু বল ও আচ্ছা যখন আমরা ফোর্থ ইয়ারে থাকলাম মানে ফোর্থ ইয়ারে লাস্টের দিকে যখন সবাই রিক্রুটমেন্ট নিয়ে বিজি ওই সময়ে এই ইরাসমাসের স্কলারশিপের অপরচুনিটিটা আসলো যে মানে আইবিএর থেকে 3 জনরে নিবে তো আমি ওর মধ্যে অনেক ইন্টারেস্টেড ছিলাম রাফলিদের 2 মাস অ্যাপ্লিকেশন এগুলো করে পরে যে আইবিএতে থেকে যে নমিনেট করলো 3 জনের ইন্টারভিউ নেওয়ার পর তো ওইখানে ফিনল্যান্ডে গেলাম ফিনল্যান্ডে গিয়ে আমি সার্ভিস ডিজাইন পড়ছি আর সাথে আর কি একটা ফিনিশ কোর্স করছি বেসিক্যালি ওরা পড়াইছে হচ্ছে কনসেপ্ট ক্রিয়েশন আর ডেমো ক্রিয়েশন মানে একটা সার্ভিস কনসেপ্ট থেকে প্রোটোটাইপ পর্যন্ত নিতে কী কী করা লাগে ওইটার ল্যাব ওয়ার্ক করাইছে আর এমনি রিয়েল লাইফ এক্সপিরিয়েন্সের জন্য কাজ করাইছে আর অ্যাট দ্য সেম টাইম ফিনিশ ল্যাঙ্গুয়েজের একটা কোর্স করাইছে তো ওই সময়টা আমি প্রথম বুঝতে পারলাম যে বাইরে পড়ার স্টাইলটা অনেক বেশি প্র্যাকটিক্যাল আর মানে প্রেশার ওরকম না থাকলেও অনেক ভালো লার্নিং হয় মানে আর তাছাড়া মানে এই যে ওই জায়গায় একটা বড় জিনিস ছিল কি মানুষ ছিল রাফলি 40 জনের মতো 40 জনের মতন মানুষের মানে অলমোস্ট 26টা দেশের মানুষ আর মানে এরকম 23-24টা এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড আচ্ছা তো এক একটা টিমে মানে 8-10 জন করে ছিল আমার টিমে যেমন 2টা ছিল ডাক্তার 2-3টা ইঞ্জিনিয়ার ছিল একটা ছিল সোশ্যাল ওয়ার্ক লাইনের থেকে তো একজন ছিল মানে এই যে চাইল্ড এডুকেশনিস্ট এরকমের পড়তেছে আমি বিজনেসের লাইক ফাইন্যান্স লাইনে থেকে তো এই এতগুলো মানুষ একসাথে কাজ করতে গিয়ে মানে ওরা যেরকম একটা সেটিংসে দিল তাতে একদম মানে নর্মাল ওয়ার্ক প্লেস কনফ্লিক্ট থেকে শুরু করে মানে কাইন্ড অফ ক্রস ডিসিপ্লিনারি এডুকেশন পর্যন্ত ওই জিনিসটার অনেক চেঞ্জ আসছে আমার মধ্যে তখন ওইটার থেকে আমি বুঝতে পারছি যে আসলে প্রপারলি হায়ার এডুকেশনের জন্য যাওয়ার দরকার খুব ইন্টারেস্টিং ব্যাপারটা বিকজ এই পুরো এক্সপিরিয়েন্সটা হয়েছে তোর ইউরোপে মানে ইউরোপিয়ান একটা কান্ট্রিতে হ্যাঁ ঠিক আছে অল মানে অনেক রকম ভালো এক্সপিরিয়েন্সেস লার্নিং গ্রোথ কিন্তু আলটিমেটলি ডিসাইড করলি যে পার্সু করবি আমেরিকা এই চেঞ্জটা কখন আসছে শিফটটা এই শিফটটা আসছে হচ্ছে যখন আমি বাইরে পড়তে যাওয়া নিয়ে সার্চ করা শুরু করলাম এবং বুঝতে পারলাম ইউরোপে অ্যাকচুয়ালি বিজনেস এডুকেশনের জন্য ভালো না আচ্ছা মানে আমেরিকা যেহেতু এগুলো শুরু করছে আর সেকেন্ডলি এবং মোর ইম্পর্টেন্টলি ইউরোপের কিছু দেশে যদিও ফার্স্ট অফ অল টিউশন ফি নাই যেমন ফিনল্যান্ডে নাই জার্মানিতে নাই হ্যাঁ কিন্তু মানে স্কলারশিপও বলে ওরকম কিছু নাই তো মানুষ অড জব করে এটা করে আর তার চেয়েও বড় কথা হচ্ছে আফটার গ্র্যাজুয়েশন ওয়ার্ক এক্সপিরিয়েন্স বা লাইক ওয়ার্ক অপরচুনিটি লার্নিং অপরচুনিটির জন্য ওইটা তেমন একটা ওপেন না ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ারটা একদম খুবই ভালো মতন তখন বোঝা যায় যেমন ফিনল্যান্ডে এমন না যে ওরা ইংরেজি বলতে পারে না কিন্তু ওরা বলবে না ও ফিনিশ এক্সপেক্ট করবে তো একটা সার্টেন লেভেলের পরে এবং মোস্ট লাইকলি ইন্ডিভিজুয়াল কন্ট্রিবিউটর লেভেলের পরে আর প্রমোশন আসে না ইউরোপে এবং আমি প্রচুর সিনিয়র দেখছি ওই জায়গায় যারা কিনা মোটামুটি লো লেভেলের ম্যানেজমেন্ট অথবা মিড ম্যানেজমেন্টে গিয়ে স্টাক হয়ে গেছে এবং ওইখানেই থাকছে মানে তাদেরকে কখনো ক্লায়েন্ট ফেস করতে দেওয়া হয় না ইভেন এমন মানুষ চিনছি যারা কিনা জার্মান বলতে শিখছে ফ্লুয়েন্ট জার্মান বলে কিন্তু সে বলে কখনোই সে একটা নেটিভ জার্মান স্পিকারের মতন জার্মান বলতে পারবে না এবং এই জন্য মানে ক্লায়েন্টের কাছে তার অ্যাকসেপ্টেবিলিটি অনেক কমে যায় আমেরিকায় সেইটা নাই আমেরিকায় মানে আমি এখন পর্যন্ত আল্লাহ জানে কত রকমের ইংরেজি শুনছি এবং সব রকমের ইংরেজি ওয়েলকাম অ্যাকসেপ্টেবল তাই না হ্যাঁ সো এটা খুব ইন্টারেস্টিং যে ইউ থট অ্যাবাউট যে পোস্ট এমবিএ হ্যাঁ হ্যাঁ ক্যারিয়ার অপরচুনিটিস কেমন হবে অ্যান্ড
নট জাস্ট অপরচুনিটিস কেমন হবে, গ্রোথটা রাইট প্রফেশনালি কর্পোরেট ল্যাডারে কেমন হবে ডিপেন্ডিং অফ উইচ কান্ট্রি ইউ আর চুজিং। রাইট সো এটা খুব ভালো একটা ইনসাইট টু হুএভার প্রসপেক্টিভ student is for higher education in the US or around the globe. আমি নিজেও এই কথাটা চিন্তা করিনি যখন আমি পার্সু করতেছিলাম হায়ার স্টাডিজ। সো ডেফিনেটলি সামথিং টু কিপ ইন মাইন্ড যে নট জাস্ট ইমিডিয়েট তোমার জবটা কি হবে বা অপরচুনিটিস গুলা কি ওপেন আপ হবে, বাট রাদার ওই অপরচুনিটিস গুলার মধ্যে তুমি কতটুকু গ্রো করতে পারবা সেটা অ্যাকচুয়ালি অ্যাজ আ ফার্স্ট জেন ইমিগ্রেন্ট আমাদের তো চিন্তা করতেই হবে বিকজ উই আর ট্রাইং টু বিল্ড আ লাইফ হিয়ার। হ্যাঁ তুইও ফার্স্ট জেন ইমিগ্রেন্ট না আমি, ইউ আর অ্যান ইমিগ্রেন্ট। না হ্যাঁ আমি নন ইমিগ্রেন্ট এলিয়েন, নন রেসিডেন্ট এলিয়েন। ইউ আর নন রেসিডেন্ট, হ্যাঁ লিগ্যাল পারপাস আমি নন রেসিডেন্ট এলিয়েন। হ্যাঁ নন রেসিডেন্ট এলিয়েন বাট ইউ আর অ্যান ইমিগ্রেন্ট। ইমিগ্রেশন ইন্টেন্ট এক্সপ্রেস করা হয় নাই সো ফার। করা হয়েছে না, যদি করতাম তাইলে মানে অ্যাট দ্যাট মোমেন্ট এটা স্টুডেন্ট ভিসার ভায়োলেশনের মতন। কেউ যদি F1 ভিসায় থাকা অবস্থায় একবার বলে, হ্যাঁ আর এখন আমরা রেকর্ডেড লাইন, হ্যাঁ একবার বলে যে আমি এখানে তো থাইকা যাবো, হ্যাঁ অ্যাট দ্যাট মোমেন্ট লাইক এইটা একটা বড় অফেন্সের মতন। কারণ F1 ভিসার ইন্টেন্টটাই হচ্ছে আমি পড়তে আসছি, পড়ে এক্সপিরিয়েন্স নিয়ে চলে যাবো। যদি ইন্টেন্টারি থাকে তাহলে এইটার পরে হচ্ছে সেই স্টেপ। দ্যাটস another very good insight. ঠিক আছে, মানে জেলে যেতে না চাইলে কি কি জেলে করা জেলে আমেরিকা এসে জেলে না যেতে চাইলে কি কি করা উচিত না 101 বাই সরওয়ার্দী নূর সবুজ। আমরা আবার একটু গ্র্যাড স্কুল অ্যাপ্লিকেশনে ফেরত যাই, রাইট ঠিক আছে? সো ওভারঅল তোর জন্য হাউ ওয়াজ দ্য প্রসেস লাইক? আমরা শুরু করি লেটস সে ইউনিভার্সিটি সিলেকশনে। ওইখানে কি কি ফ্যাক্টরস কনসিডার করছিলি ওয়াইল সিলেক্টিং ইউনিভার্সিটিস, অ্যান্ড কোন কোন ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করা হয়েছে, অ্যান্ড প্রসেসটা কেমন ছিল? জিনিসটা কিন্তু শুরু হয়েছে আরো আগে, মানে আমার এই পুরো জার্নি অ্যাপ্লিকেশনের 6 মাস আগে না, আমার এই জার্নি হচ্ছে অ্যাপ্লিকেশনের 3 বছরের আগে। যেরকম হচ্ছে যখন আমি ফিনল্যান্ড থেকে ফিরলাম, আমি শিওর যখন আমি বাইরে পড়তে যাব, আচ্ছা আমি আমার জব সার্চের থেকেই তখন শুরু করছি, অ্যাপ্লাই করছি, এটা সেটা করছি, বাট আলটিমেটলি যখন জব অফার আসলো, একটা আসলো হচ্ছে বাংলাদেশের 2টা মাল্টিন্যাশনাল ব্যাংকের একটার থেকে, হ্যাঁ যেটা গুলশানে, হ্যাঁ যেটা তেজগাঁওতে না, যেটা গুলশানে, আর তারপর আরেকটা আসলো, তারা কোনো ফুটবল টিমকেও স্পন্সর করে না। আরেকটা ছিল হচ্ছে একটা বিল্ডিং আছে নাম লায়লা টাওয়ার, ওইটার 11 তলায়, হ্যাঁ আবার মাইকটা পড়ে গেছে। তা আরেকটা অফার আসলো হচ্ছে, আচ্ছা রাইট, হ্যাঁ তো একটা হচ্ছে এই ব্যাংকের, আরেকটা অফার আসলো হচ্ছে একটা কনসাল্টিং কোম্পানির, আচ্ছা বিগ 4 অ্যাকাউন্টিং ফার্ম ওয়ার্ল্ড ওয়াইড, তার মধ্যে একটা। এবং তারপর ওই মুহূর্তে যখন 2টা অফার আসলো একই সাথে, এবং আমি 2টার স্যালারি দেখলাম, একটার স্যালারি মানে কনসাল্টিং কোম্পানির স্যালারিটা রাফলি 35% কম ছিল। আচ্ছা আমরা কি আইবিএর টাকা পয়সা নিয়ে কথা বলবো, কত টাকা পাই তো মানুষজন? আচ্ছা বেসিক্যালি একটা ছিল হচ্ছে বাংলাদেশের স্যালারি নিয়ে বলা যায়, তুই যদি ওপেন হ্যাঁ হ্যাঁ টু শেয়ারিং বাংলাদেশের জব এক্সপেরিয়েন্সের টাইমে স্যালারিজ, হ্যাঁ 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 ইটস ওকে। তো প্রথম কথা হচ্ছে স্যালারি ওয়াইজ, প্রথমটায় ব্যাংকের স্যালারিটা ছিল হচ্ছে রাফলি 12 মাসে, মানে ওরা যা বোনাস বা এগুলার প্রজেকশন দিয়েছে তাতে দেখলাম সব মিলে 12 মাসে রাফলি 14 লাখ টাকা। আচ্ছা সেকেন্ডটায় যা দেখলাম তাতে আসছে 12 মাসে রাফলি 9 লাখ টাকা। আচ্ছা এটা হচ্ছে স্টার্টিং। হ্যাঁ তো আমি বুঝতে পারতেছি যে আমি বাইরে পড়তে যাইতে চাইলে, বিশেষ করে আমেরিকায় যদি এরকম স্কলারশিপের মতন জায়গায় পড়তে যেতে চাই, এরকম একটা কোম্পানির এক্সপেরিয়েন্স হলে ভালো হয় যে কোম্পানিটা অলরেডি আমেরিকায় ভালো প্রেজেন্স আছে। সমস্যাটা হচ্ছে ব্যাংকটার এশিয়ার লাইনে অথবা ইভেন ইউরোপেও ভালো প্রেজেন্স ছিল, কিন্তু আমেরিকায় ওই ব্যাংকটা তেমন একটা পরিচিত না। রাইট। কিন্তু কনসাল্টিং কোম্পানিটা যদিও কম টাকা দিচ্ছে এখানে, বাট ও আমেরিকায় অনেক বড়। দ্যাটস আ ভেরি গুড পয়েন্ট। মানে যে কোনো গ্র্যাড স্কুলে যখন অ্যাপ্লাই করি তখন আমাদের রেজিউমেও দিতে হয়, আর রেজিউমেতে কোম্পানির নামটা থাকে। সো ইটস ভেরি ইম্পর্টেন্ট
in certain cases Right. যে admissions office or your employer is মানে যখন দেখতেছে রাইট রাইট দেখতেছে যে একটা ওয়েল নোন কোম্পানি অর অর্গানাইজেশনের পার্ট ছিল, এক্স্যাক্টলি। তাই না? তবে মানে এখন আবার যেহেতু পিছনে যদি বলি, ওই সময় তো আমি বুঝি নাই, কিন্তু পরে আমি যেটা দেখছি কনসাল্টিং কোম্পানিতে ভালো গ্রোথ হয়েছে, হুম। লাইক লেস দেন 2.5 ইয়ার্সের মধ্যে 2বার প্রমোশন, নিজের টিম পাওয়া গেছে, হুম হুম। তারপর ইভেন স্যালারিও ওই 9টা হয়ে গেছে 24। হুম হুম। তো So big jump. তো হ্যাঁ, ওটা অনেক বড় জাম্প ছিল, এবং পরে দেখছি ব্যাংকের লেভেলে চলে গেছে জিনিসটা। হুম। তো সব দিক দিয়ে আল্লাহর মতো ওই দিক দিয়ে খারাপ হয় নাই, বাট এই ডিসিশনটা যে ওই মুহূর্তে 3 লাখ ছাড়াটা, যখন আমি বেকার, হুম হুম। হ্যাঁ ওই মুহূর্তে 3 লাখ It's a আমার very কাছে big অনেক, deal. আমার কাছে অনেক বড় টাকা। মন খারাপ হয়েছে, তারপর চোখের পানি মুচ্ছা আমি কম টাকার চাকরিতে চলে গেছি। হ্যাঁ। তবে আরেকটা জিনিস আমার যেটা ইনফ্লুয়েন্স করছে সেটা হচ্ছে, আচ্ছা জিনিসটা শুনতে উইয়ার্ড শোনাবে, কোনো কিছু weird না। তো ব্যাংকের ইন্টারভিউটা দিয়ে যখন বের হই, হ্যাঁ। তখন আইবিআর অনেক মানুষ দেখছি আমি হুম ওই হুম। ফ্লোরে, এবং 5-7 বছর ধরে জব করতেছে, অনেক আচ্ছা। ভালো ভালো মানুষ। হুম হুম। কিন্তু ওই মুহূর্তে কনসাল্টিং কোম্পানিটায় মানে আইবিআর তেমন কেউ ছিল না। আচ্ছা, এই জিনিসটা তোর জন্য কেন ইম্পর্টেন্ট ছিল? আমার কাছে মনে হয়েছে কি যে ব্যাংক সাম হয় মানুষগুলোর আটকায় ফেলছে, আচ্ছা। যে এই রাস্তাটা চেনা, আমি জানি 5 বছর পরে কি হয়, হ্যাঁ। 5 বছর পরে রাত 7টা-8টা বাজে কাজ করা লাগবে, হুম। যেটা কনসাল্টিংও করা লাগছে। হ্যাঁ। হ্যাঁ, কিন্তু আমার মনে হয়েছে যে এই জায়গায় আটকায় যাবো। আচ্ছা। এবং ইন্টারভিউতে ওই আইবিআর এক আপু, অনেক সিনিয়র আপু, হুম হুম। ব্যাংকের ইন্টারভিউতে বলছিল এটা একটা লং হল জব, রাইট। কিন্তু আমার প্ল্যানটা ওই মুহূর্তে বাংলাদেশের জন্য লং হল ছিল না। ওকে। এটা ইন্টারভিউতে বলি না অবভিয়াসলি, অবভিয়াসলি, হ্যাঁ, বাট but একটা আমার স্ট্র্যাটেজিক মুভ হ্যাঁ, হ্যাঁ, ছিল। ওই মুহূর্তে আমি এটা বুঝতে পারলাম একটা জিনিস যে ডিফারেন্ট। এছাড়াও ওই ব্যাংকেরই আমাকে যার টিমে দেওয়ার কথা ছিল, হুম হুম। আমি পরে আইবিআর আরেক সিনিয়র ভাইয়ের থ্রুতে ওনার সাথে ফোনে কথা বলছি। আচ্ছা, আইবিআর এক সিনিয়র বড় ভাই, তো উনি আমার অনেক গাইড করছে। দেন আমরা একটা কফি শপে বসলাম ধানমন্ডিতে, তারপর উনি আমার ফোনে কথা বলাই দিল যার টিমে যাব। তারপর উনি বলল যে এরকম এরকম, যে তোমার যা যা প্ল্যান মনে হচ্ছে তাতে ওইটা হইতে পারে, বা এরকম। তো আমি আর কি কোনো রকমের ব্রিজ বার্ন করে আসতে চাই নাই, তো ভদ্রমতন এটা বুঝলাম যে না, ওইটা যাবো না। হুম। হ্যাঁ, তো ইভেন যখন অন্য সিনিয়র ভাইরা ফোন করে, এইচআর থেকে ফোন করলো, আমি বললাম যে ভাই এরকম এরকম, আচ্ছা। আমার এইটার জন্য মনে হচ্ছে না ঠিক ডিসিশন হবে। তো তারপর আমি কনসাল্টিংয়ের ওইটা আসলাম। তো কনসাল্টিংয়ের ওইটা এসে আমার যেটা হয়েছে, কাজটা একদমই ধরা বাঁধা না। 27টা প্রজেক্ট করছি, এক্স্যাক্টলি 1000 দিন জব করছি আমি আচ্ছা। কনসাল্টিং, এক্স্যাক্টলি 1000 দিন। এবং এই 27টা প্রজেক্ট এক একটা এক এক রকম ছিল। রাইট। বাংলাদেশের প্রচুর জায়গায় ঘোরা হয়েছে এগুলোর জন্য, এবং প্রচুর মানুষের সাথে দেখা হয়েছে। হুম হুম। তো ওইটা একটা ডিফারেন্ট জিনিস ছিল, যেই জিনিসটা আমার এই এমবিএর এগুলা লিখতে বা এক্সপিরিয়েন্স শেয়ার করতে অনেক হেল্প হয়েছে। রাইট। লাইক ইন্টারকালচারাল কমিউনিকেশন থেকে শুরু করে কনফ্লিক্ট রেজুলেশন অথবা নেগোসিয়েশন, প্রাইসিং কীভাবে কাজ করে, একটা দেশের একটা নতুন কোম্পানি কীভাবে মার্কেটে এন্ট্রি নেয়, হুম হুম। তারপর ফিনান্সিয়াল ফিজিবিলিটি, কমার্শিয়াল ফিজিবিলিটি, প্রচুর অ্যাসপেক্ট দেখা হয়েছে অল্প একটু সময়ে। প্রচুর প্রেশার ছিল, হুম হুম। মেবি ব্যাংকের সমান বা ওর চেয়ে বেশি ছিল। রাইট। বাট এই যে যখন এসেগুলো লিখছি, আমার এইটার সমস্যা হয় নাই যে আমি লিখবো কি, আমি বাদ দিব কি, এটা আমার মেইন সমস্যা হয়ে গেছিল। হ্যাঁ। আচ্ছা, যদিও আমরা ডিসকাশনটা শুরু করছি এমবিএ অ্যাপ্লিকেশন নিয়ে, বাট যেহেতু কনসাল্টিংটা তুই মেনশন করলি, অনেকেই জানে না, বিকজ বাংলাদেশে ম্যানেজমেন্ট কনসাল্টিং অনেক নিউ একটা কনসেপ্ট। হ্যাঁ 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 মানে জেনারেল পাবলিক খুব বেশি অ্যাওয়্যার না। Right. ইভেন কি বিভিন্ন ব্যাকগ্রাউন্ড থেকে যখন এমবিএ এর জন্য আসে, হুম। এখানে এসেও অনেকজন কনসাল্টিং খুব নিউলি ওয়েতে জানে যে Right, কনসাল্টিং ইজ আ বিগ থিং ইন আমেরিকা। Right. এখানে অনেকেই যাওয়ার চিন্তা ভাবনা করে। সো একটু সোজা ভাষায় যদি এক্সপ্লেন করতি যে ম্যানেজমেন্ট কনসালটেন্ট কি করে, বাংলাদেশে স্কোপটা কতটুকু ছিল? বাংলাদেশে অ্যাকচুয়ালি ম্যানেজমেন্ট কনসাল্টিং বলতে আমেরিকায় যা বুঝে, হুম হুম। বাংলাদেশে এক্স্যাক্টলি সেম না। তবে আমার টিমটা বাংলাদেশে যেটা করতো, আমি হচ্ছে ওদের ডিলস টিমে কাজ করতাম, মার্জার অ্যাকুইজিশনে। যখন কিনা কোনো বায়ার আসতো লার্জ টিকেট সাইজের, যে কিনা হয়তো বা অন্য কোনো ফরেন বায়ার অথবা ফরেন প্লেয়ার যে কিনা মার্কেটে এন্ট্রি করতে চাচ্ছে, অথবা এক্সিস্টিং প্লেয়ার ও কোনো একটা নতুন মার্কেটে ঢুকতে চাচ্ছে, তো ওই মার্কেটের মার্কেট অ্যাসেসমেন্ট প্লাস ওর বিজনেসের ফিজিবিলিটি, এবং ওর যদি কোনো স্পেসিফিক টার্গেট থাকে যে এই টাইপের একটা কোম্পানি আমি অ্যাকোয়ার করে এই মার্কেটে এন্ট্রি করব, ওই কোম্পানির ফিনান্সিয়াল, কমার্শিয়াল এইগুলোর ডিউ ডিলিজেন্স করা। ডিউ ডিলিজেন্স বলতে হচ্ছে
যে প্রপারলি ওদের প্রজেকশন ওরা যা যা বলছে সব কিছু চেক করে দেখা যে এই ইনভেস্টমেন্টটা ফিনান্সিয়ালি লজিস্টিক্যালি ইভেন মেক সেন্স করে কিনা, এইটা হচ্ছে কাজটা। তো এইটার জন্য সামটাইমস লাইক মানে কোম্পানিগুলো বিরাট অঙ্কের ফি পায়, এবং এইটার জন্য ওদের এরকম ব্যাকগ্রাউন্ডের মানুষ লাগে যে মানে স্পেসিফিক্যালি যারা কিনা এই যে ফিনান্সিয়াল ডিউ ডিলিজেন্স অথবা মডেল ভ্যালুয়েশন এগুলো করতে পারে। আচ্ছা, তো আইবি এর এখন প্রচুর মানুষ যাচ্ছে এগুলোতে, আর মানে কাজটা খুবই ইন্টারেস্টিং। সো এরকম কাজের জন্য কিরকম ব্যাকগ্রাউন্ড, প্রফেশনাল অথবা একাডেমিক ব্যাকগ্রাউন্ড লাগে তাহলে? সব রকম। কারণ আচ্ছা। হচ্ছে আমার টিমে হচ্ছে আইবি এর প্রচুর মানুষ ছিল, পরে ডিলস টিমে যেহেতু ফিনান্সিয়ালি বুয়েটের মানুষ ছিল অর্ধেক মানে বলতে গেলে, কারণ ওরা হচ্ছে ইঞ্জিনিয়ারিং এর ফিজিবিলিটি প্রজেক্টগুলো কাজ করতো। তারপর প্রচুর মানুষ ছিল ডেভেলপমেন্ট সেক্টরের যারা কিনা এনজিওর ফান্ডিং নিয়ে জানে। তারপর এমন কিছু মানুষ ছিল যারা যে এনভায়রনমেন্টাল সাস্টেইনেবিলিটি এগুলো নিয়ে জানে। ট্যাক্স রেগুলেশনের জন্য অ্যাকাউন্টিং এর প্রচুর মানুষ ছিল। আচ্ছা। তো এই কনসাল্টিং বেসিক্যালি একটা ইন্টারডিসিপ্লিনারি ফিল্ড, যেখানে একটা অফিসে এসে মানুষজন অনেক রকমের এক্সপার্টিসের মানুষ পাইতে পারে। তো ওইটা এবং এই জিনিসটা হচ্ছে আমার এই জন্যই চুজ করার পরে আমি যখন দেখলাম যে মানে এমবিএ করতে যাওয়ার জন্য পোস্ট এমবিএতে টপ এমবিএ প্রোগ্রামগুলোর একটা মেজর আউটপুট যেহেতু কনসাল্টিং, এই জন্য আমি ভাবছিলাম যে এইটা একটা ভালো এন্ট্রি হইতে পারে। এত ডিপলি এত সুন্দর মতন ভাবি নাই, কিন্তু ওভারঅল আমি আর কি যখন দেখলাম যে ওরা এইগুলাতে যাচ্ছে আর এটার কাছাকাছি আমার রিপ্লেসমেন্ট একটা আলাদা যেহেতু দিছে, রাইট, ওইটাই যাচ্ছি। না আরেকটা জিনিস কি 50% আইডিয়া থাকলেই হয়, পরে ইন দ্য লং রান ডটস গুলা কানেক্ট করে বোঝা যায় যে ওকে আমি 100%ই হয়তো রাইট ডিসিশন নিয়েছিলাম, কিন্তু যখন আমরা ডিসিশন গুলো অ্যাকচুয়ালি নিই তখন একদমই মনে হয় না যে একদমই 100% কারেক্ট ডিসিশন নিয়েছে, তাই না? ওকে, আমরা তাহলে আবার অ্যাপ্লিকেশনে ফেরত যাই এন্ড ইউনিভার্সিটি শর্ট লিস্টিংয়ে যাই। সো যেটা আমি বুঝলাম যে যেহেতু তোর আইডিয়া ছিল যে 3-4 ইয়ার্স ডাউন দ্য লাইন আমি ইউএস অথবা বাইরে এমবিএ করতে চাই, এমবিএ করার জন্য আমার রেলেভেন্ট একটা কোম্পানি অথবা ইন্ডাস্ট্রিতে থাকতে হবে, ওয়ার্কড আউট ম্যানেজমেন্ট কনসাল্টিং এ এতগুলো প্রজেক্টস, ডাইভার্স প্রজেক্টস এর পার্ট ছিল, ইউ হ্যাভ সো মেনি স্টোরিজ টু টেল ইন ইউর অ্যাপ্লিকেশন। কিন্তু অফকোর্স এমবিএ অ্যাপ্লিকেশন আমি যেটা দেখছি ইজ ভেরি এক্সপেন্সিভ ইন ইটসেলফ, তাই না? মানে অ্যাপ্লিকেশন ফি আমার দেখা হলো কত $200-250 ভালো বড় বড় স্কুলগুলোতে, আর মাল্টিপল ফ্যাক্টর চিন্তা করা লাগে, ঠিক আছে, অ্যাপ্লাই করার আগে। সো কোয়েশ্চেন আমার দুইটা তোর কাছে, যে কি কি ফ্যাক্টর তুই কনসিডার করছস ইউনিভার্সিটি শর্টলিস্ট করতে, যে কোনগুলোতে অ্যাপ্লাই করব, আর ফাইনালি কোনগুলোতে অ্যাপ্লাই করছস? প্রথম কথা হচ্ছে আমি অ্যাপ্লিকেশন শুরু করছিলাম হচ্ছে 8টা, আচ্ছা, সাবমিট করছি 2টা। আচ্ছা, এবং আমি এরকম একটা চিন্তা আমার মধ্যে ছিল, জিনিসটা হয়তো বা একটু বেশি সেভ করার চিন্তা, বাট যে কিনা অ্যাপ্লিকেশন ফি মাফ করবে না ওই স্কলারশিপ দিবে কিভাবে? রাইট, হ্যাঁ, ইন্টারেস্টিং। তো আমি এই জন্য চিন্তা করছি যে অ্যাপ্লিকেশন ফি নেবে আমি ওর কাছে অ্যাপ্লিকেশন দিব না। তাও দিছি, একটা জায়গায় দিছি, অ্যারিজোনা স্টেট আমি $75 অ্যাপ্লিকেশন ফি দিছি। আচ্ছা, বাকিগুলো আমি গিয়ে দেখলাম অ্যাপ্লিকেশন ফি সার্কামভেন্ট করার বেশ কয়েকটা ওয়ে আছে। তার মধ্যে নাম্বার 1 ওদের ইভেন্টগুলোয় যাওয়া। অনলাইনের ইভেন্টগুলোয় গেলে ওইটা দিয়ে অনেকেই অ্যাপ্লিকেশন ফি ওয়েভ করে দেয়। তো আমি যেই স্কুলগুলো ইন্টারেস্টেড ছিলাম সবগুলোতে সার্চ করতাম, যেরকম ভ্যান্ডারবিল্ট ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশন এমবিএ অ্যাপ্লিকেশন ফি ওয়েভার। তো প্রসেসগুলো বলা থাকে, তুমি যদি এই ইভেন্টে আসো এটা ওয়েভড, তুমি যদি ওই দেশের হও, দেশটা যেহেতু গরিব তাই ওয়েভড। অনেকগুলোতে ছিল, আমি যখন মিশিগান রসেও দেখছি, ভার্জিনিয়া ডার্ডেনে দেখছি যে বাংলাদেশের জন্য অ্যাপ্লিকেশন ফি ওয়েভড ছিল। তো ওই রকম, তো ওইভাবে ডিসাইড করছি। শুধুমাত্র আমি জানতাম যে অ্যারিজোনা স্টেটের ভালো স্কলারশিপ আছে এবং ওদের মানে ওই অ্যাডমিশন কাউন্সিলর বলছিল যে আমার ভালো চান্সেস আছে 100% পাওয়ার, তাই আমি অ্যাপ্লিকেশন ফি দিয়েই ওটা জমা দিছি। বাট আদারওয়াইজ মানে অ্যাপ্লিকেশন ফির জন্য আমি ওরকম কোনো বাজেট রাখিনি আসলে। আচ্ছা, সো একটা ওয়ে হলো ইউনিভার্সিটি অ্যাডমিশনস টিম যখন কোনো ইভেন্ট করবে ওদের নিউজলেটারে সাবস্ক্রাইব করা যায়, ওখানে সাবস্ক্রাইব করে ইভেন্টসগুলোর ব্যাপারে জানা যায়, এন্ড অনেক ইউনিভার্সিটিতে ইভেন্টসগুলো অ্যাটেন্ড করলে ইউ গেট অ্যান অ্যাপ্লিকেশন ফি ওয়েভার। আর সেকেন্ড যেটা সবুজ বললো সেটা হলো আমার মনে হয় এলডিসি কান্ট্রি, যদি এলডিসি হয় লিস্ট ডেভেলপ কান্ট্রি, ডেভেলপিং কান্ট্রির লিস্টে থাকে, তখন ইউ অলসো গেট ফাইন্যান্সিয়াল অ্যাপ্লিকেশন ফি ওয়েভার। আর আরেকটা থার্ড ওয়ে যেটা আমি আমার ক্ষেত্রে সার্টেন স্কুলসে দেখছি,
সেটা হলো যদি ডাইরেক্টলি অ্যাডমিশনস অফিসকে ইমেল করে ইউ রিকোয়েস্ট রাইট যে আই এম ভেরি ইন্টারেস্টেড, আই হ্যাভ আ ভেরি গুড প্রোফাইল, জাস্ট অ্যাপ্লিকেশন ফিটা ওয়েভ করে দেয়। হ্যাঁ এটা গ্যারান্টিড না, বাট সার্টেন Sometimes কেসেসে works. এটা ওয়ার্কস, Yes, তাই না? হ্যাঁ। আচ্ছা। অ্যান্ড ফ্র্যাঙ্কলি এই অ্যাডমিশন ইভেন্টগুলো শুধুমাত্র যে এই জন্যই তা না, মানে এই আমি নিজে পরে ভ্যান্ডারবিল্টের হয়ে এই অ্যাপ্লিকেশনের সময়ের এই যে এই সেশনগুলো রান করছি স্টুডেন্ট ওয়ার্কার হিসেবে, তখন একটা জিনিস দেখছি ওই সেশনগুলা মোস্টলি আনমনিটর্ড সেশন হয়, যেখানে অথরিটির কেউ নাই, ফ্রিলি কারেন্ট স্টুডেন্টদের সাথে কথা বলা যায় যে জব মার্কেটের অবস্থা কেমন, তোমার এমবিএ থেকে কোন লাইনে মানুষ কেমন জবে যাচ্ছে, কি টাইপের কোর্স করো, তোমার সাথে পাশের ইউনিভার্সিটির কি ডিফারেন্স মনে হচ্ছে, তুমি কি তোমার ডিসিশন রিগ্রেট করো নাকি। তো মানুষজন ভালোই ওপেনলি বলে দেয়, কারণ এটা একটা লাইফের বড় একটা ডিসিশন, বিশাল একটা ফিনান্সিয়াল না হোক অ্যাটলিস্ট মানে টাইমের কমিটমেন্ট, তো এইটা নিয়ে কেউ নর্মালি ইনফরমেশন হাইড করে না, তো ওই জন্য এটা একটা ভালো অপরচুনিটি। ডেফিনেটলি আমিও যারা আমাকে রিচ আউট করে তাদের সবসময় বলি যে রিয়েল পিকচার জানতে চাইলে রাইট কারেন্ট স্টুডেন্টস আর অ্যালুমনাইয়ের সাথে কথা বলবা, ঠিক আছে? বিকজ দে আর অলওয়েজ ক্যান্ডিড। তারা ডিউরিং গ্র্যাড স্কুল আর পোস্ট গ্র্যাড স্কুল দুই পিকচারই খুব ক্লিয়ার ওয়েতে দিয়ে দিবে, অ্যান্ড এটা উইল হেল্প ইউ মেক আ মোর ইনফর্ম ডিসিশন, ঠিক আছে? সো এগেন, সো দুইটা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করলি, অ্যান্ড হোয়াট আই আন্ডারস্ট্যান্ড তোর মেজর কনসিডারেশন স্কলারশিপই ছিল, ফান্ডিং ছিল, and then you ended up getting 100% scholarship in both universities. Alhamdulillah. So এখানে তাহলে আমার কোয়েশ্চেন হবে, what was very unique about your application, যেটা অথবা what stood out to the admissions office the most in your application, যেটা তোকে হেল্প করছে 100% স্কলারশিপ দুইটা ইউনিভার্সিটি থেকে পাইতে? ওদের সাইড থেকে কি স্ট্যান্ড আউট করছে ওইটা আসলে আমি বলতে পারবো না, তবে আমার তোর হাইপোথিসিস কি? আমার হাইপোথিসিস বলতে কি ইভেন হাইপোথিসিস না, আমার গেম প্ল্যান হচ্ছে যে মানে কিছু স্পেসিফিক জিনিস যেটা আমার হাতে আছে আমি ওইটা যদ্দূর পারি ভালো করার ট্রাই করব। আচ্ছা, যেমন জিপিএটা 4 বছর আগের কথা, জিপিএ ভালো ছিল, হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো ছিল, হ্যাঁ আসলে আলহামদুলিল্লাহ ভালো ছিল। এখানে লিখে দিব না আচ্ছা মনে আছে মোমেন্ট স্যার বলছিল না যে প্রত্যেকটা জিনিস লাক, যে ছোটবেলাতে যে পরীক্ষার দিন শরীর খারাপ হইলো নাকি, হ্যাঁ এরকম জ্বর আসলো নাকি, ঠিক মতন টাইমলি গেলাম নাকি, ওই দিন সবার মুড কেমন, এই সব কিছুই লাক। এটা আমার মোমেন্ট স্যারের এই কথাটা আমারও মনে আছে, ক্লাসে বলছিল একদিন যে উই ডোন্ট গিভ লাক অ্যাজ মাচ ক্রেডিট অ্যাজ ইট ডিজার্ভস, ঠিক আছে? লাকের আচ্ছা এটা আলাদা ডিসকাশন, বাট মানে জিনিসটা লাক, হ্যাঁ এটা আমরা বুঝি, হয়ে গেছে, হ্যাঁ হইছে। তো জিপিএটা ভালো ছিল আল্লাহর মতে। তার পরবর্তীতে আমি যেটা বুঝলাম সেটা হচ্ছে ভালো লাগবে হচ্ছে জিআরই স্কোর, কারণ এই জিনিসটা তখন বোঝা গেল যে জিআরই স্কোরের ব্যাপারটা কি, একটাই ইনকামিং ক্লাসের এমবিএতে যে অ্যাভারেজ জিআরই বা জিম্যাট স্কোর থাকে তার থেকে রাফলি 10-15 বেশি হলে মানে স্কলারশিপ পাওয়াটা একটু ইজিয়ার হয়। এটা আমি পরে অ্যাডমিশন টিমে যখন কাজ করছি তখন দেখছি যে মানে স্ট্যান্ড আউট করে দেয় একদম সাথে সাথে যদি জিআরই অ্যাকসেপ্টেড বা রিকোয়ার্ড বা অ্যাটলিস্ট প্রিফার্ড হয়। তো না এখানে আমি একটা অনেক ইম্পর্টেন্ট কোয়েশ্চেন করব, যেটা আই থিঙ্ক ওয়ান অফ দ্য মোস্ট ফ্রিকুয়েন্টলি asked questions আমাকে whenever I connect to a prospective student, especially from Bangladesh, যে ভাইয়া জিআরই দিব না জিম্যাট? আমার এক্সপিরিয়েন্স আছে, আমি এমবিএ করি নাই, আই ডিড আ মাস্টার্স ইন পাবলিক পলিসি, মাস্টার্সে ইউজুয়ালি সবাই জিআরই দেয়, বাট এমবিএ তে ইউজুয়ালি অনেক মানুষ জিম্যাট দেয়, রাইট? সো তোর জিআরই দেওয়ার কারণটা কি? এটা কি কোনো স্ট্র্যাটেজিক ডিসিশন ছিল নাকি কিভাবে তুই এটা নিয়ে চিন্তা করছিস? উড লাভ টু নো। আচ্ছা হ্যাঁ, ডিসিশনটা আসছে হচ্ছে কারণ জিআরই নাকি জিম্যাট? আচ্ছা ফার্স্টে কি বলবো আমার ওপিনিয়ন কোনটা দেওয়া উচিত নাকি না, নাকি আমি কেন কোনটা দিছি? ফার্স্টে হলো তুই কেন কোনটা দিছস, আর তারপরে তোর ওপিনিয়ন কোনটা দেওয়া উচিত কোনটা দেওয়া উচিত না। আচ্ছা রাইট, আমি দিছি হচ্ছে কারণ জিআরই আর জিম্যাট আমি দুইটাই পড়ে দেখছি। জিআরইর এক্সাম প্যাটার্নটা আমার একটু ভালো লাগছে বেশি, কারণ জিআরইতে তখন মানে পিছনের কোশ্চেনে ফেরত যাওয়া যেত, যে আমি আমার যেগুলো ভালো লাগলাম করে গেলাম, যদি না পারলাম সেকশনের মধ্যে ফেরত যাওয়া যেত। জিম্যাটে ওই অপশনটা নাই, এক্সামের সিস্টেমটাই ওরকম যে এটা কোশ্চেন অ্যাডাপটিভ, লাইক এই কোশ্চেনটা পারলে পরে টাই টু কঠিন, তারপর টাই টু কঠিন, আবার না পারলে আবার সোজা চলে যায়, এরকম আপ অ্যান্ড ডাউন। তো ওই জিনিসটা আমার ভালো লাগতেছিল না,
জিআরই হচ্ছে সেকশন ওয়াইজ অ্যাডাপটিভ, এই সেকশন ভালো করলে পরের সেকশন হার্ড রাইট এবং বেশি মার্ক। তো এইটা একটা ভালো জিনিস ছিল, কিন্তু এই সব বাদ দিলে মেইন রিজন আমার জিআরই দেওয়ার কারণ আমি কাইন্ড অফ কনফিউজড ছিলাম যে এমবিএর পরে আমি কি কর্পোরেট জবই করব আচ্ছা নাকি আমি পিএইচডি করতে যাব। এবং আমি অ্যাকচুয়ালি পিএইচডির পরে তো চান্সও পেয়েছিলাম যে এরকম, হ্যাঁ, কারণ আলটিমেটলি আমার ওটা কাজে লাগছে। রাইট তো এই জন্য এটা আমার মেইন রিজন। এবং পরবর্তীতে আমি যেটা এসে বুঝতে পারছি এমবিএতে, মানে যেখানে অ্যাডমিশন টিমে কাজ করে, যদি কোনো স্কুল বলে যে আমি জিআরই জিম্যাট দুইটাই অ্যাকসেপ্ট করি, তাইলে ওর আসলে একটার উপরে আরেকটার কোনো প্রিফারেন্স নাই। ও একটা ইকুইভ্যালেন্সের মতো সিস্টেম ইউজ করে, তাতে জিআরই জিম্যাট সবাইকে সমান লাইনে ফেলে ও বোঝার ট্রাই করে যে অ্যাভারেজ আমার এত, এর চেয়ে বেশি হইলে ভালো, কম হইলে একটু কম ভালো। এই তুই কি তোর এই অ্যাজাম্পশন নিয়ে কনফিডেন্ট যে ও 100% কনফিডেন্ট যদি ও দুইটা অ্যাকসেপ্ট করে হুম তাইলে ও কোনোটার মধ্যে প্রিফারেন্স রাখবে না। আর যদি প্রিফার করে তাহলে প্রিফার্ড বলে দিবে, যেমন কানাডা কিছু স্কুলে দেখছি বলে দেয় যে জিম্যাট প্রিফার্ড। ওকে অথবা যেমন ফ্লোরিডা ইউনিভার্সিটির ওয়ারিংটনের বিজনেস স্কুলে বলছিল আমি শুধু জিম্যাট নিব। ও ওকে তো ওই রকম। তো আমি প্রচুর ওয়েবসাইট ঘাটছিলাম, তো আমি তখন একটা জিনিস বুঝতে পারছি যে প্রিফার্ড হলে প্রিফার্ড বলে দেয়। তবে জিম্যাটের জিআরইর যেমন একটা এক্সট্রা সুবিধা হচ্ছে জিআরই পরে পিএইচডিতে হেল্প করে। কেউ যদি এমবিএ করার পর মনে করে যে আমি এখন ইকোনমিক্সে চলে যাব, অথবা এই যে পাবলিক পলিসিতে পড়বো, বা অন্য কোনো লাইনের যে কোনো পিএইচডিতে জিআরইটা হেল্প করে। আচ্ছা জিম্যাটটা যেখানে হেল্প করে সেটা হচ্ছে কনসাল্টিংয়ে এবং ইনভেস্টমেন্ট ব্যাংকিংয়ে। ওরা সিভিতে জিম্যাট স্কোরটা দেখতে চায়। আচ্ছা ওই সময় তখন জিআরইর পাশে, আমি যখন ইনভেস্টমেন্ট ব্যাংকিং অ্যাপ্লাই করছি, আমার স্কুল থেকে বলে দিছে জিআরইর পাশে তোমার ইকুইভ্যালেন্ট জিম্যাটটা বলো, ও ওয়াও কারণ ও জিম্যাটে চিন্তা করে অভ্যাস। এই হচ্ছে ডিফারেন্সটা, যে কেউ যদি আগের থেকে চিন্তা করে যে এমবিএর পর আমি ইনভেস্টমেন্ট ব্যাংকিংয়ে যাইতে চাই, তার জিআরই দেওয়া উচিত না। তুই কি অ্যাপ্লিকেশনের টাইমে এটা জানতি? না, আচ্ছা এটা আমি অ্যাপ্লিকেশন টাইমে জানতাম না। জানলে হয়তো বা জিম্যাট নিয়ে আমি আরেকটু সিরিয়াসলি চিন্তা করতাম, আচ্ছা কিন্তু স্টিল আমার মধ্যে ওইটা ছিল যে না, আমি পরে যদি পিএইচডিতে যাই। কিন্তু জিম্যাট দিলে কি তখন পিএইচডির জন্য তোর আবার জিআরই দিতে হইতো, অথবা জিম্যাটটা কি তোকে কোনো রকম ডিসঅ্যাডভান্টেজে ফেলাই দিত পিএইচডি অ্যাপ্লিকেশন? কাইন্ড অফ। কেন? ইকোনমিক্সের পিএইচডিতে যেমন জিম্যাটের কোনো দাম নাই, আচ্ছা শুধুমাত্র ফাইন্যান্সের বা ওই লাইনের পিএইচডিতে সামটাইমস দাম আছে। স্টিল জিআরইটা অ্যাকসেপ্ট করে, কারণ পিএইচডিটা অলওয়েজ একটা ক্রস ডিসিপ্লিনারি সিস্টেমে চলে যায়। একটা অ্যাকাউন্টিং এর পিএইচডি, একটা ফাইন্যান্সের পিএইচডি, একটা ইকোনমিক্সের পিএইচডি প্রথম 2 বছরে একদম বেসিক কোর্স ওয়ার্ক সেম। ইভেন পাবলিক পলিসি পিএইচডিও, মানে ওই ডাটা অ্যানালাইসিস, ইটি, ক্যালকুলাস, এগুলো সব শিখা লাগে। হ্যাঁ হ্যাঁ, এগুলো সব শিখা লাগে। ম্যাক্রো ইকোনমিক্স একদম সবার পড়া লাগে। তো এই জন্য মানে ওই জিনিসটা দরকার, যেমন জিআরইর জন্য যারা ইভালুয়েশনে আছে, নট নেসেসারিলি এরা সবাই জিম্যাট দিয়ে আসছে ওই সময়। এমন আছে দেখা গেল ইকোনমিক্সের প্রফেসর যে কিনা এখন পিএইচডির জন্য ফাইন্যান্সের টিমে আছে বা ওরকম, মানে বিজনেস স্কুলের সাথে আছে, সে জিআরই দেখে অভ্যাস আছে। তো ওই রকম করলে পিএইচডির জন্য স্টিল জিআরইটা বেশি প্রিফার্ড। এরকম আমি এখন অনেক মানুষের কোশ্চেন পাই যে জিআরই কি দেয়া লাগবেই, হ্যাঁ, মানে কোশ্চেনটা হচ্ছে তোমার কি স্কলারশিপ লাগবেই, ওই রকমের মতো, যে টাকা থাকলে দরকার নেই, কিছু দরকার নাই। এবার টাকা, যথেষ্ট পরিমাণ টাকা থাকলে বাংলাদেশে গিয়ে তোমার অফার লেটার দিয়ে আসবে। সবুজ আমার অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস শিখাইলি, বিকজ এটাও ওয়ান অফ দ্য মোস্ট ফ্রিকুয়েন্টলি অ্যাস্কড কোয়েশ্চেন্স ইদানিং, যে খুব রিসেন্টলি, বিকজ কিছু ইউনিভার্সিটি ওয়েভার দেওয়া শুরু করছে যে ভাই জিআরই কি দেওয়া লাগবেই। আমি একটু ঘুরে পেঁচায় আনসার দিয়ে বলি হ্যাঁ দিলে ভালো, বাট আমি মনে হয় এখন থেকে ডিরেক্টলি জিজ্ঞেস করব তোমার কি স্কলারশিপ লাগবেই। তবে কিছু মানুষের জন্য জিআরইটা আসলে অত বেশি রিলেভেন্ট হয় না অনেক সময়। যেমন আমি দেখছি হচ্ছে জিআরই ছাড়াও অনেক মানুষ বা জিম্যাট ছাড়াও অনেক মানুষ ভালো স্কলারশিপ পেয়েছে, 80-90%। তাই জাস্ট ডিফারেন্সটা হচ্ছে তাদের ওয়ার্ক এক্সপিরিয়েন্স মোর দেন 8-10 ইয়ার্স, এবং খুবই এক্সেপশনাল ওয়ার্ক এক্সপিরিয়েন্স। যে একটা মানুষ দেখা গেল হ্যাঁ ইউএনএ চাকরি করছে, আফ্রিকা গেছে, একটা যুদ্ধ থামাই দিয়ে আসছে, হ্যাঁ, তারপর অথবা দেখ মানে আচ্ছা আরো রিয়েলিস্টিক এক্সাম্পল যেটা দেখছি, যেমন ধর আমার একটা ক্লাসমেট ছিল যে ব্রাজিলের একটা ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট ছিল, হ্যাঁ, মানে ওই লেভেলের মানুষের তখন আর এটা এক্সপ্লেইন করার কিছু নাই যে আমার ওই কগনিটিভ ক্যাপাবিলিটি আছে, অলরেডি ক্যারিয়ার দিয়ে ওটা প্রুভ করে আসছে। আমার মতন আর্লি ক্যারিয়ার যারা, মানে যে কিনা 3 বছরের কম চাকরি করছে, তার জন্য জিআরইটা অনেক বেশি ইম্পর্টেন্ট স্কলারশিপ। আর আরেকটা ক্ষেত্রে যেখানে মানে তোর সিজিপিএ তো ভালো ছিল আন্ডারগ্রেডে, বাট অনেকের মনে নাও হতে পারে যে ও ডিজায়ার্ড যে সিজিপিএটা দিয়ে ও অ্যাপ্লাই করতে চায় সেটা তার নাই হয়তো, সো ওইটার একটা ভালো প্রক্সি হতে পারে স্ট্যান্ডার্ডাইজড টেস্ট, এবং এটা ভালো প্রক্সি হিসেবে ইউজ করে। যদি কারো মানে আন্ডারগ্র্যাডের জিপিএ এমন থাকে যে মনে হয় যে মানুষটার ঠিক মতন রিফ্লেক্ট করা হচ্ছে না, সে জিআরই জিম্যাট দিয়ে এটা অনেকখানি কভার করে ফেলতে পারে। এক্স্যাক্টলি। সো আমরা তো জিআরই নিয়ে কথা বললাম, সো জিআরই প্রেপ
Right. কিন্তু একটা বিগ টাস্ক, ঠিক আছে? হ্যাঁ অ্যাপ্লিকেশন, এসে লেখা, লেটার অফ রেকমেন্ডেশনস ম্যানেজ করা, বিভিন্ন ছোট ছোট কম্পোনেন্টস আছে যেটা টেক আপ টাইম। এর হ্যাঁ। পাশাপাশি তোর একটা, আই এম অ্যাজিউমিং, আ ভেরি ডিম্যান্ডিং ফুল টাইম জব ছিল, যেটা হলো একটা কনসাল্টিং ফার্ম, এতগুলা প্রজেক্টস। সো এই এত কিছু কেমনে জাগল করতি, ম্যানেজ করতি, কেমনে অর্গানাইজ থাকতি অ্যান্ড ফোকাস থাকতি ওই সময়টায়, কি স্ট্র্যাটেজিস অ্যাপ্লাই করতি তখন? হার্ড ওয়েতে আমি একটা জিনিস বুঝতে পারছি যে হুম। কাজটা যখন এরকম কঠিন, মানে এই জায়গায় স্ট্র্যাটেজির ওরকম তেমন কিছু নাই। হ্যাঁ কিছুটা রুটিন ফলো করছি, এটা ঠিক। সব কথা শেষ কথা হচ্ছে প্রচণ্ড কষ্ট হয়েছে, প্রচণ্ড কষ্ট হয়েছে, মানে যা বুঝাইতেও পারবো না, মানে বা স্বীকারও করবো না, তার চেয়ে বেশি কষ্ট হয়েছে। আমি আচ্ছা। দেখছি মানুষজন এই একটা জিনিস করে যে একটা কিছু ভালো হওয়ার পরে যে আরে কোনো ইতে নাই, অনেক সোজা, এটা সেটা, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। মানে কাইন্ড অফ আরেকজন রে হ্যাঁ ঠেলা দেওয়া যে, এবং এটা করে একটা ডার্ক সাইকোলজির একটা ট্রেট আছে আমার কাছে মনে হয়, যে আচ্ছা। মানুষের যখন এরকম করে যে আরে কোনো কষ্ট নাই এরকম, হ্যাঁ। তারপর সেটা করতে গিয়ে বুঝে অনেক কষ্ট বা পারতেছে না, তখন যে বলছে কষ্ট নাই তার অনেক বড় মনে হয়, হ্যাঁ এরকম। তো আসলে অনেক কষ্ট হয়েছে, হ্যাঁ প্রচুর পড়া লাগছে এটার জন্য। মারাত্মক একটা কথা এটা। অ্যাকচুয়ালি আমার মনে হয় এই রিজনটা ছাড়া আর কোনো রিজন নাই যে কেন খালি খালি কষ্ট করার একটা জায়গাটা কেন মানে আন্ডারসেল করা হচ্ছে। কিন্তু আমি মনে করতাম মানুষ যখন কষ্ট করে তারা কষ্টটারে আরো 10 টাইমস বাড়ায় বলে যাতে তাদের আরো বড় মনে হয়, কিন্তু ওর মানুষ কি উল্টাটা করে? আমি কর্পোরেটে মানুষের আমি উল্টাটা করতে দেখছি, আচ্ছা। যে সে হয়তো সারা রাত কাজ করে নাকি, সে বলবে এটা তোমার 15 মিনিট লাগছে, হ্যাঁ কিন্তু আরেকজনের বোঝানো যে আমি এই লেভেলের স্মার্ট যে তোমার পক্ষে ওখানে যাওয়া সম্ভব না। ও আচ্ছা। কিন্তু আমার কাছে মনে হয়েছে জিআরিতে আমি অনেক নাইভ। আমি অনেক মানে জিআরিতে আল্লাহর মতো আমার স্কোর অনেক ভালো আসছে, 330 আসছে, বাট আমার কাছে মনে হচ্ছে পুরো প্রসেসটা একদম পিওর সেন্সে কামলা খাটা। আচ্ছা, এই যে এখন যেহেতু স্কোরটা বলেই দিছো 330, সো 330 পাওয়ার জন্য কিভাবে প্রিপারেশন নেওয়া হয়েছে, কি কি রিসোর্সেস ইউজ করা হয়েছে? 330 পাওয়ার জন্য আমি প্রথমে ম্যানহাটনের 5 পাউন্ডের সবগুলা বই পড়ছি, একদম মানে সবগুলা ম্যাথ করছি, তারপরে যেগুলো ভুল করছি ওগুলো দাগাইছি, আচ্ছা ওগুলো আবার করছি, আচ্ছা। তারপর ম্যাগুস পুরাটা শেষ করছি। ম্যাগুসের আমি ওই যে অনলাইনের Top to ইটা bottom? গেছিলাম, সবগুলা ভিডিও দেখছি, একটাও বাদ দেই নাই, সবগুলা টেস্ট দিছি। তারপর স্কলারদের নামে আরেকটার 1 মাসের সাবস্ক্রিপশন কিনে ওইটাও শেষ করছি। এই পুরো প্রসেসটা হাউ মাচ টাইম ডিড ইট টেক ইউ? 3.5 মাস 4 মাস। 3.5 মাসে এত কিছু? তাহলে তো মানে এত খুব কিছু ভালো গ্রাইন্ড এত না, ছিল। এত হ্যাঁ ভালো গ্রাইন্ড ছিল এটা সত্যি, কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু অত ম্যাথ না। কারণ আমিও কিন্তু আমার অ্যাপ্লিকেশনস এর টাইমে ম্যাগুস, হ্যাঁ। অন্যান্য জিনিসগুলো করিনি, আমি খালি ম্যাগুস প্রেপ করছি। আমি ম্যাগুস প্রেপের 50% করছি, আচ্ছা আর পুরোটা শেষ করতে পারিনি। অনেক ধৈর্য লাগতো, এই লাগতো, বাট একটু হ্যাঁ ডিটেলসে বল। ডিটেলসটা হচ্ছে আমি যখন বুঝতে পারছি যে জিআরই দিতে আমার $250-300 খরচ হবে, হ্যাঁ আচ্ছা। আমি চিন্তা করছি যে আল্লাহ দিলে একবারই দিব, হ্যাঁ। হ্যাঁ আর দিব না। আচ্ছা, সো এটাই। টোটাল কত টাকা খরচ হয়েছে জিআরই দিতে, মানে রিসোর্সেস গুলো সহ সব মিলে? জিআরইর ফি হচ্ছে মানে $250। $250। ম্যাগুস কিনছিলাম হচ্ছে প্রবাবলি, ফার্স্ট টাইম কিনছো অন্য কারোর অ্যাকাউন্ট তো কিনোস? না না ফার্স্ট টাইম? আমি ফার্স্ট টাইম নিয়েছি এবং আমার এখন পরে বেঁচে দিছি। আচ্ছা, ফার্স্ট টাইম কিনলে ইটস অ্যারাউন্ড $149 মনে হয়। এবং যদি ম্যাগুসে ইমেল করা হয় যে সরি আমার কাছে এত টাকা নাই, ম্যাগুস ওইখানেও একটা ডিসকাউন্ট দেয়, এবং ওই ডিসকাউন্টের পরে জিনিসটা $110 মতন আসে বা $100 ওকে, আসে। হ্যাঁ এটা অনেকেই জানে না। হ্যাঁ তো এইটা করছি, ম্যাগুসটা কিনলাম। ম্যাগুসটা কেনার পর ম্যাগুস মনে হয় আমি 3 মাসের কিনছিলাম বা 6 মান্থসের ম্যাগুস কিনছি আমি, হ্যাঁ আচ্ছা 6 মান্থস পরে ওদের যদি রিকোয়েস্ট করা হয় যে মানে আমার আরেকটু টাইম লাগবে, ওরা আরো 3 মাস এক্সট্রা দেয়, ওকে, হ্যাঁ দ্যাটস গ্রেট। আমি 5 মান্থের সময় আবার একটু এক্সট্রা চাইছি, ওটার এক্সট্রা কোনো চার্জ করেনি, এবং আমি ওই 3 মাস থাকতে আবার ম্যাগুস হাফ দামে আরেকজনকে সেলও করে দিয়েছি। আচ্ছা হ্যাঁ বিজনেস আমি এমনি এমনি করি না। তো তারপরে যেটা করলাম, আর স্কলারডেন কিনছিলাম হচ্ছে $13 না $15 দিয়ে 1 মাসের জন্য। আচ্ছা ওটা তখন খুবই ছোট ছিল, এখন মনে হয় একটু বাড়ছে। তো সব মিলে ম্যাগুসের ধর জিআরই দিতে $30,000 খরচ হয়েছে, ম্যাগুস কিনছি মনে হয় আমি 10,500 দিয়ে, এর মধ্যে অর্ধেক তো আবার পাইছি ফেরত, তো 5,000, তো 30 আর 5 35, আর স্কলারডেন কিনছি আর $2,000 দিয়ে, তো 35 37, আর বই খাতা মিলে ধর আর $3,000-4,000 খরচ হয়েছে। বই খাতা বলতে আমি হচ্ছে ওই যে ম্যানহাটন প্রেপ। হ্যাঁ ম্যানহাটনের প্রেপের ওই বইটা কিনছিলাম, ওই নীলক্ষেতের থেকে যা যা আচ্ছা, ওগুলো কিনছিলাম। যাক এইসব রিসোর্সেস ইউজ করা হয়েছে।
ও আর জিআরইর যে অরিজিনাল প্রেপের বইটা, ওইটা তো জিআরই রেজিস্ট্রেশনের সাথে ডাউনলোড করা যায়, জিআরইর যে গাইডটা। তো আমি প্রথমে ম্যানহাটন করছি, তারপরে ম্যাগুস, তারপরে স্কলারডেন। জিআরইর অরিজিনাল যে বইটা ওইটা আমি একদম লাস্টে রেখে দিছি, কারণ ওইখানের কোশ্চেনগুলো খুবই কম। এইটা একটা বড় ভুল যে আগে আমি ওগুলা পড়ে ফেলি, ওইগুলা পড়ে ফেলে তখন অলরেডি ওই চিন্তাটা আসে নাই বা ওই বেসিকগুলা নাই, কোশ্চেনগুলা চেনা হয়ে যায়, আচ্ছা অ্যাকচুয়ালি বোঝা যায় না। অথবা জিআরইর যে অফিসিয়াল টেস্ট ওইটার অনেক ইম্পর্টেন্ট বেশি। আমার অফিসিয়াল টেস্ট প্রথমটা স্কোর আসছিল 328, পরেরটা আসছিল 332, এবং আমি অ্যাকচুয়ালি পেয়েছি 330। ওকে মানে একদম পুরাইতে, কারণ ওই টেস্টগুলো আমি একদম খুবই সচেতনভাবে এড়াই গেছি যাতে প্রপার মানে প্রিপারেশনের জন্য ইউজ করা যায়। ওকে আই থিঙ্ক এই রিসোর্সেসগুলো যেগুলো মেনশন করলি আর যেভাবে পড়ছস, নিজের অ্যাপ্লিকেশনটা রেডি করছস, এগুলা উইল বি ইমেন্সলি হেল্পফুল টু হুএভার ইজ ওয়াচিং। আজকে আমরা টু বি অনেস্ট এটা আসলে হেল্পফুল হবে না। কেন হবে না? কেন কারণ হবে না? এই জিনিসটা কারণ হচ্ছে এই জিনিসটা যেই রকম কষ্ট, হ্যাঁ, জিনিসটা শুনতে ভাল লাগে, মানে আরেকজনের জিম করা দেখার মতন, হ্যাঁ, কিন্তু ওটা করতে অনেক কষ্ট। আমার যদি আবার কেউ করতে বলে আমি ওটা করবো না। আচ্ছা হ্যাঁ, কারণ হচ্ছে ওই সময়টা আমি এরকম সকালবেলা উঠতাম 5টা-6টার দিকে, উঠে 2-3 ঘন্টা পড়তাম, তারপর অফিসের কাজ করতাম, অফিস শেষে আবার রাত 2টা পর্যন্ত, মানে দিনে আমি 6 ঘন্টার মতন এই জিনিস দিনে এভরিডে অফিস ফুল টাইম অফিস বাদে 6 ঘন্টা মানে পড়াশোনা। হ্যাঁ, অফিস শেষ হওয়ার পরে বাসায় এসে দেখা যেত ঘুমাইতাম 1-2 ঘন্টা, আচ্ছা। তারপর 10টা-11টার দিকে উঠে তারপর মানে আবার পড়তে বসতাম। এই জিনিসটা জাস্ট করছি কারণ একটা জিনিস আমি বুঝতে পারছি, যখন আমি দেখছি যে আমেরিকা টিউশন ফি $1.5 লাখ, হ্যাঁ, এই জিনিস দেওয়াটা ডিফিকাল্ট। কারণ স্কলারশিপ আসলে যে 20-30% বা এরকম ইতে আছে, ওইগুলো আমি আসলে ভাবি নাই অতটা। আমি ভাবছি যে আইদার পাইলে সম্ভব, না পাইলে হবে না। ওকে তো ওই জন্য জিআরইটা খুবই ক্লিয়ার গোল ইন মাইন্ড, তাই না? হ্যাঁ, 100 মানে অল অর নাথিং এরকম টাইপের। কাইন্ড অফ। তবে টু বি অনেস্ট মানে পরে একটা সময় বুঝতে পারছি যে র্যাঙ্কিং ভালো হলে জবের ই হয়, ওইটার একটা ইয়ে আছে। লোনের কথা ভাবছিলাম, পরে বুশরা মানা করছে, হ্যাঁ, তো ওই রকম করে অনেক কিছু ব্যাপার স্যাপার আছে, বাট হ্যাঁ। বাট মানে অন দ্যাট নোট আমি জানি তোর সাথে কথা শেষ হবে না, বিকজ আরো অনেক ইন্টারেস্টিং কথা বলার আছে। আমরা অ্যাপ্লিকেশনস নিয়ে কথা বললাম, আমরা এখন বসে আছি সিয়াটেলে, বিকজ তুই এখানে এখন জব করস। আমরা কি বলতে পারি কোথায় জব করস? না থাক, আচ্ছা ওইটা আমরা আরেক দিনের জন্য রেখে দিলাম। আরেকদিন। একটা বিগ টেক ফার্মে জব করে সবুজ এখন, which is great. আল্লাহ দিয়েছে। হ্যাঁ, সো আমরা আরেকদিন হোপফুলি এটার পার্ট 2 হবে, যেখানে সিয়াটেলের লাইফ কিরকম এটা নিয়ে কথা বলবো। এমবিএ ডিউরিং এমবিএ টাইমটা কেমন ছিল ইন টার্মস অফ একাডেমিক্স, ইন টার্মস অফ লাইফ ইন ন্যাশভিল, ইন টার্মস অফ রিক্রুটমেন্ট, বিকজ এমবিএ academically হ্যাঁ rigorous, but it's more about recruitment, job search, networking, অনেক ভালো ভালো টপিকস আছে যেগুলো নিয়ে আমরা সবুজের সাথে কথা বলতে পারবো, and এটা আরো লং একটা ডিসকাশন হবে আর মোর ভ্যালুয়েবল হতে পারে মানুষের জন্য অ্যাপ্লিকেশনস থেকেও বেশি। মানে পরের কথা হচ্ছে পরের ভিডিওটা দেখা লাগবে। না একটু কনটেক্সট দিতেছি যে আমরা আরো কি ব্যাপারে কথা বলতে পারি পরে। এমবিএ এর লাইফটা, এমবিএ এর পরে চাকরি কেমন এই দেশে, ঠিক আছে? কারণ সবুজ যেহেতু ওই দেশেও একটা বিগ ফার্মে চাকরি করছে, এখানেও একটা চাকরি করতেছে, ওটার কম্প্যারিজন আমরা আনতে পারি। সব কিছু নিয়ে কথা বলবো। আনফরচুনেটলি আজকে হচ্ছে না, বাট থ্যাংক ইউ সবুজ। If you are not following us now, you will never see us again.